স্পেসিফিক কোরআনের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন? তো আমি তো এটাকে একটা এভিডেন্সের সোর্স হিসেবে দাঁড় করাচ্ছি। না, এভিডেন্সের সোর্স হিসেবে দাঁড় করাচ্ছেন, সেটা এখন আমার কাছে, সেটা এখন যদি আমার কাছে গার্বেজ বলে মনে হয় তখন আমি কি করব? আপনার কাছে তো, আমাকে তো আপনার কাছে ম্যাক মনে হচ্ছে। তো আমার মূল বিষয়টা ছিল হচ্ছে কোরআনের সূরা কামারের প্রথম আয়াত, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে এবং কিয়ামত অতি নিকটে। হ্যাঁ, অর্থাৎ মোহাম্মদ যে আঙ্গুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, হ্যাঁ, এই বিষয়টার সত্যতা সেটা কোরআনে ব্যাখ্যা করা হচ্ছে, তাই না? তো আমি বলছি যে এই এত বড় একটা ঘটনা হয়ে গেল, এই ঘটনার কোনো নন মুসলিম রেকর্ড, কন্টেম্পোরারি মানে তৎকালীন কোনো নন মুসলিম রেকর্ড নাই। কেন? দেখেন 610 বা 620 খ্রিস্টাব্দ একদম প্রাচীন ইয়াও না, তো সেটা হচ্ছে গিয়ে বাইজেন্টাইন আমলের সময়। কিন্তু প্রাচীন যে রোমান সভ্যতা, তখন থেকে কিন্তু রেগুলারলি যে ক্রনিকলাররা রাত মানে যেসব ঘটনা ঘটতো সেই বিষয়গুলো মানে একটু অতিপ্রাকৃত ঘটনাগুলো ঘটতো সেগুলো কিন্তু তারা লিখে রাখতো। এই ধরনের কোনো রেকর্ড 610 বা 620 খ্রিস্টাব্দের কোনো রেকর্ড নাই আর কি। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে বিশদ কিছু কথাবার্তা আর কি হয়েছিল সে জুন 2024 আর কি। আপনার মনে আছে আমার উত্তরটা কি ছিল ওই সময়? আমার উত্তর, আপনার বেশ কিছু উত্তর ছিল। আপনি বলেছিলেন যে এখানে উইটনেস যে থাকতে পারে, মানে উইটনেসের হয়তো বা স্কারসিটি থাকতে পারে আর কি। হ্যাঁ, অথবা প্রাইমারি উইটনেস সে হয়তো না। আমি বলছিলাম যে এখানে কি একজনও উইটনেস থাকবে না, অন্তত একজন তো উইটনেস থাকবে, সে হয়তো বাকি সবাইকে বলবে যে হ্যাঁ একজন দেখছি, বাকি সবাইকে বলবে, আরো 100 জনকে বলবে হায় হায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনি বেশ কিছু মানে বক্তব্য বলছিলেন যে এখানে প্রাইমারি উইটনেস কেউ থাকবে না। আমি বলছিলাম প্রাইমারি উইটনেস অ্যাটলিস্ট একজন থাকবে। হ্যাঁ, এই ব্যাপারে বলছিলাম, এই ব্যাপার নিয়ে কন্টেস্ট হয়েছিল। তারপরে আরেকটা বড় বিষয় হচ্ছে কি আপনি ডিউরেশন নিয়ে অনেক কথা বলছিলেন। আমি বলছিলাম অ্যাটলিস্ট ডিউরেশন, এত বড় একটা ঘটনা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, একজন নবী চাঁদ দ্বিখণ্ডিত করে দিচ্ছে, এই জিনিসটা তো মিনিমাম 1 থেকে 1.5 মিনিট তো মিনিমাম লাগবে। আমি ধারণা করছি এটা হয়তো 10 মিনিটের ঘটনা। আপনি বলছিলেন কি এটা হয়তো বা 5 সেকেন্ডের ঘটনা, হয়তো বা এটা 5 সেকেন্ডের ঘটনা। কিন্তু আমার মনে হয় না এত বড় একটা চাঁদ সেটা মানে 5 সেকেন্ডের ঘটনা মানে হঠাৎ করে একটা ঘটনা হয়ে গেল আর কি। এটা দেখতে তো কার্টুন ছবির মতো হয়ে যায় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল আবার জোরে লেগে গেল এরকম কিছু। হ্যাঁ, আমি বলছি এটা যথেষ্ট সময় নিয়ে করা হয়েছে যাতে এই প্রাইমারি উইটনেস গুলো দৃষ্টিগোচর হয়। এই বিষয়টা নিয়ে আপনি বেশ ভয়াবহ রকম কন্টেস্ট করছিলেন যে না, ডিউরেশন হয়তো এত ছোট ছিল, এত সংক্ষিপ্ত ছিল যে এটা অনেকে দেখতে পায় নাই আর কি। হ্যাঁ, তো অ্যাক্টরদের ব্যাপারেও কথা হয়েছিল। আমি বিষয়টা নিয়ে একটু দেখতেছিলাম বিষয়টা নিয়ে যে 7th সেঞ্চুরির দিকে যে শিপিং রাউট গুলা কেমন ছিল মেডিটেরিয়ানিয়ান, বিশেষ করে পূর্ব দিকে আর কি, পসিবল শিপিং রাউট কেমন ছিল। এই প্রসঙ্গে আমি যেটা দেখতে পাইছি যে প্রচুর শিপ ছিল, তাদের মূল ইয়ে ছিল হচ্ছে গিয়ে মানে কোস্টাল এরিয়াতে তারা এই শিপগুলো ছিল এবং ওই সময় ম্যাগনেটিক কম্পাস ব্যবহার করতো। তারা মেইনলি মানে পোল স্টার বা মানে কি বলে নক্ষত্রের অবস্থান দেখে তারা দিক নির্ণয় করতো। তো এই জিনিসগুলো সবসময় আসলে ইয়ে করে যে প্রাইমারি উইটনেস অবশ্যই ছিল, কিন্তু একটাও রেকর্ড নাই যে এক রাত্রে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়টাই যে এই বিষয়ে কোনো ডকুমেন্টেড এভিডেন্স নাই। কিন্তু মানে আমরা অন্যান্য বিভিন্ন এই ধরনের ঘটনার কিছু রেকর্ড আমরা সে 2000 বছর আগেও রেকর্ড কিন্তু পাই। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা নিয়ে আর কি কথা হচ্ছিল। এখন কি আপনি বিষয়টা কন্টিনিউ করবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আপনার প্রশ্ন আমরা শুনলাম। দেখি আপনি যেটা রিক্যাপ করছেন আমার এতটা এরকম আমি বলেছি আমার মনে হয় না, হতেও পারে যেহেতু অনেকদিন আগে। আপনি ইয়ে করে দেখতে পারেন, মনে হয় জুন আমি কি বলেছি আপনি রিক্যাপ করেছেন, শুনেন আপনি তো রিক্যাপ করেছেন সেই প্রসঙ্গে আমি বলি এখানে যে কতগুলো পয়েন্ট আমাকে উল্লেখ করবো এখানে, আপনি সেটা নোট করবেন এখানে। দেখেন, জি জি, যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটা যদি আমরা এখন কোনো প্রাইমারি উইটনেসের কাছ থেকে পেয়ে যাই, নন মুসলিম রেকর্ড থেকে, এই উইটনেস রেকর্ড পেলে আপনি কি সেটা গ্রহণ করবেন যে চন্দ্র ঠিকই দ্বিখণ্ডিত হয়েছে এবং ওনাকে নবী হিসেবে মেনে নেবেন? চন্দ্র আপনি রেকর্ডটা তো দেন। প্রশ্ন করি এখানে আপনি, ইন প্রিন্সিপল আপনার অবস্থান ঠিক এরকম যে ইন দি অ্যাবসেন্স অফ এভিডেন্স, যেহেতু আমরা কোনো নন মুসলিম প্রাইমারি উইটনেস থেকে কোনো এভিডেন্স পাচ্ছি না, তাহলে ইসলামিক যে এভিডেন্স গুলো আছে এখানে সেটা আমরা মেনে নিতে পারছি না, কারণ ইসলামিক এভিডেন্সকে আমরা এখানে ডাউট করি, সন্দেহ করি। দেখেন আপনার এপিস্টেমোলজিক্যাল স্ট্যান্সটা আপনি পরিষ্কার করে দেন আমাকে, যে আমরা যেহেতু ইসলামিক এভিডেন্স আছে সেটা আমরা মানছি না, কারণ উই আর ডাউটফুল, স্কেপটিক্যাল অ্যাবাউট ইসলামিক এভিডেন্স। এটা হচ্ছে নিউ রিভিশনিস্ট যারা এরকম করে থাকে। আপনার পজিশনটা এরকম কি নিউ রিভিশনিজম কিনা আমরা পরিষ্কার হয়ে যাবো ইনশাআল্লাহ। যে ইসলামিক লিটারেচার এগুলো পাওয়া যাচ্ছে, সিরাতে হচ্ছে বা হাদিসে হচ্ছে, এই এভিডেন্সগুলো আছে। ইসলামের পক্ষ থেকে একটা হিস্টোরিক্যাল এভিডেন্স হিসেবে সেগুলো হিসাবে আছে, দাঁড়িয়ে আছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার এপিস্টেমিক পজিশন হচ্ছে এরকম যে আমি ইসলামিক এভিডেন্সকে আমি সেটা মানি না, কারণ এটা হচ্ছে বায়াসড এভিডেন্স, এটা এভিডেন্স ফ্রম দি বিলিভার্স। হ্যাঁ, এক পক্ষের এভিডেন্স, অন্য পক্ষের প্রতিপক্ষ যদি না এভিডেন্স না থাকে তাহলে সেটা মানবো না। তাহলে এরকম যদি আপনার এপিস্টেমিক পজিশন হয়ে থাকে, এটা নিয়ে আমাদের কিছু কথা আছে। এরকম যদি হয়, ইতিহাসের কোনো কিছুকে আমরা বিশ্বাস করতে পারবো কিনা, কারণ অধিকাংশ ক্ষেত্রেই ইফ নট অল
ওয়েজ কি হচ্ছে, ইতিহাস লেখে যারা বিজয়ী তাদের তাই, যেমন মিশরীয় যে ইতিহাস, মিশরের হাইরোগ্লিফিক্স এর যে লেখাগুলো আছে আপনি পিরামিডের দেওয়ালে দেখতে পাচ্ছেন, টুম্বের ভিতরে দেখতে পাচ্ছেন, ওইখানে সবগুলোই কিন্তু তাদের যে যারা ওইখানে রাজত্ব করেছে, যে বিজয়ী যারা ছিল, যারা পাওয়ারে ছিল, পজিশন অফ পাওয়ার এন্ড বিলিফ, যারা ওটা বিশ্বাস করতো তারা লিখে গেছে। এখন আপনি যদি এখন মনে করেন আমার প্রতিপক্ষ কোনো কিছু তো আমরা পাচ্ছি না, শুধু আমরা কোনো কিছু বিশ্বাস করবো না, এরকম যদি হয় তাহলে আপনার এপিস্টেমিক পজিশন থেকে আমরা জানতে চাইবো ইতিহাসকে আপনি কিভাবে দেখেন, শিখেন, বুঝেন। হ্যাঁ, ইতিহাস আমরা কিভাবে জানবো? শুধুমাত্র কি প্রতিপক্ষের কাছ থেকেই আমরা মনে করবো যে এই ভাষ্যগুলো সত্যিকার অর্থে আপনি নোট আমি করে একটা রাখুন। পয়েন্টটা বুঝতে পারছি আরকি। আমি একটা আপনি নোট পয়েন্টটা করে বুঝতে রাখুন, পেরেছি। ঠিক আছে? হ্যাঁ, আপনি যে আমরা কি ইতিহাসে যা হলো তার সত্যতা একমাত্র তখনই নিশ্চিত হই যখন এর প্রতিপক্ষে যারা আছে, বিপক্ষে যারা আছে, যারা এটা বিশ্বাস করে না, তাদের কাছ থেকে কোনো দলিল, কিছু প্রমাণ, কোনো এভিডেন্স যদি আমরা পেয়ে যাই, তাহলে তখনই আমরা শুধুমাত্র এটাকে ঐতিহাসিকভাবে সত্য বলে মেনে নেব। এটা হচ্ছে আমার ১ নম্বর প্রশ্নটা আপনার এই প্রশ্নের পজিশন থেকে। ঠিক আছে? আচ্ছা। এখন যদি আমরা আসি এখানে যে আমরা যখন বলছি যে এরকম যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে ব্যাপারটা, দেখেন আমরা এতক্ষণ 45 শুরু হয়েছে 37 থেকে 45 মিনিটস, হ্যাঁ? ৮ মিনিটের মতো আপনার সঙ্গে আমরা আলোচনা করলাম। ৮ মিনিট। ১ মিনিটও না, ১.৫ মিনিটও না, ৮ মিনিট। এই ৮ মিনিটে আমরা যারা এখন দেখছি আমার অনুষ্ঠানটা এই মুহূর্তে, আমরা তো ৪ জন আছি প্যানেলে, এবং আমাদের সাথে এখানে আছেন 97 পিপল, এই স্ট্রিম গেট থেকে দেখা যাচ্ছে, অন্য ফেসবুকে তো আরো অনেকে আছেন। আপনারা কজন এই মুহূর্তে চাঁদের দিকে খেয়াল করেছেন? হুম? আপনাদের অনেকে জয়েন করছেন, এখানে চাঁদ দেখা যাচ্ছে এরকম। অনেকে এরকম আছে চাঁদ কিন্তু দিনের বেলাও দেখা যায়। কমেন্টসে বলেন তো আপনারা কয়জন আপনাদের মধ্যে এরকম, আমি পজিটিভ দিকে যান। যারা দেখেন নাই বলবেন না। কে দেখেছেন কমেন্টসে বলেন। আর আপনিও নানাদুম ভাই, আপনিও কি এই ৮ মিনিটের মধ্যে চাঁদের দিকে খেয়াল করেছেন? চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা এই মুহূর্তে আমাদের যখন কথাকালীন সময়ে? আমাদের মধ্যে যে কথা চলছে এই মুহূর্তে চাঁদ দ্বিখণ্ডিত হলো কি না হলো সেটা কি আপনি খেয়াল করেছেন কিনা? সেটা আপনি আমাদেরকে বলবেন। এবং কমেন্টসে যারা দেখেছেন চাঁদের দিকে খেয়াল করেছিলেন এই মুহূর্তে এভাবে, এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়নি সেটাও খেয়াল করেছেন এই ৮ মিনিটে, ওটা আপনি বলবেন। এটা হলো আমার পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে এটা যে আমরা এই যে মুআজিজা যেটা হয়েছে এটাকে আমরা ইউনিভার্সাল মুআজিজা বলছি না। আমরা বলছি যখনই কোনো বিষয়ে কোনো নবী রাসূল কারো কাছে কোনো একটা প্রতিষ্ঠা কিছু করতে চান মুআজিজা দিয়ে, মিরাকল কিছু দিয়ে, সেগুলো প্রাইমারি ইম্পোর্ট হচ্ছে লোকালিটি, তাদের নিজের যে লোকাল পিপল যেগুলো আছে, সামনে যারা যে মানুষগুলো উপস্থিত আছেন তাদের জন্য। কারণ পরবর্তী ১০০০ বছর পরে মানুষ এটা দেখলো কিনা ওটা কিন্তু সবসময় কিন্তু এরকম এই গণ্ডিতে আসে না। কারণ তারা হচ্ছে এখানে প্রশ্ন তুলছে, নবুয়তের উপরে প্রশ্ন তুলছে, বিশ্বাস করছে না। তাদেরকে প্রমাণ করার জন্য কিছু ক্ষেত্রে ওই মুহূর্তে তাদের জন্য কিছু প্রমাণ উপস্থাপন করা হয় মুজিজার মাধ্যমে নবী রাসূলের ক্ষেত্রে। এই ক্ষেত্রে এরকম যদি হয়ে থাকে যে শুধুমাত্র কুরাইশদের যারা ছিল, মুশরিক ছিল, তাদেরকে প্রমাণ দেওয়ার জন্য শুধু তাদেরকে দেখানো হয়েছে, ওটা পরবর্তী সবার জন্য যে এটা দেখানোর জন্য এটা এরকম কোনো উদ্দেশ্যই ছিল না। এরকম যদি এরকম উদ্দেশ্য হতো, এরকম আল্লাহ সুবহানাহু করতে পারতেন, চাঁদকে পুরোপুরি দ্বিখণ্ডিত রেখে রাখতে পারতেন। পুরোপুরিটাই। তখন কি হতো মানুষ? কিন্তু এই অবস্থানটা দেখে মানুষের মধ্যে একটা কোয়ারশন চলে আসতো। কোয়ারশন হচ্ছে এরকম যে একটা জবরদস্তি বা জোর জবরদস্তি করে কাউকে এমন একটি প্রমাণ উপস্থাপন করা যেখানে আপনার কোনো এখতিয়ার থাকবে না, ফ্রিডম অফ চয়েস থাকবে না। কারণ আপনি দেখে গেছেন আপনার সচক্ষে আপনার সামনে এমন একটা প্রমাণ, তাহলে আপনি কেন বিশ্বাস করবেন না? ইসলামকে তখন অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসবে না ইন্টেলেক্টের মাধ্যমে। তখন আপনাকে সেটা মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। কারণ এটা তো ইসলামের সপক্ষে একটা প্রমাণ, আজীবন একটা প্রমাণ। কোনো ইন্টেলেক্ট ব্যবহার করতে হয় না। শুধুমাত্র চাক্ষুষ প্রমাণের ক্ষেত্রেই কিন্তু এটা আপনার জন্য যথেষ্ট। এটা পারপিচুয়াল একটা এভিডেন্স হিসেবে কাজ করবে। তখন টেস্ট হিসাবে এটা সহায়ক হবে না। কারণ টেস্ট হচ্ছে মানুষকে বা মানুষ ইন্টেলেক্ট ব্যবহার করে সে কি আসলে নিজের ইচ্ছায় আল্লাহর উপরে এবং আল্লাহর নবীর উপরে, কোরআনের উপরে সে বিশ্বাস করছে কিনা, সেই টেস্টটা এখানে পুরোপুরিটা এখানে কার্যকর হয় না। কারণ এটা কোয়ারশন বা একটা ফোর্সফুল পজিশনে চলে আসবে। এটা হচ্ছে আমার 3rd পয়েন্ট। 4th পয়েন্ট আমি বলছি, লাস্ট পয়েন্টটা, তাহলে আপনার কাছে চলে আসবে এখানে। যে আপনি ওই যে বলছেন এখানে যে এই যে প্রাইমারি সেকেন্ডারি উইটনেসের ব্যাপারটা, উইটনেস যারা ছিল তাদের মধ্যে কয়জন এরকম লেখার এবিলিটি তাদের ছিল যে সে লিখতে পারে? আমরা জানি ওই সময়ে এটা লোকাল যদি হয়ে থাকে তাহলে এরকম অনেকগুলো ঘটনা অনেক ক্ষেত্রে ঘটে গেছে। তারা কিন্তু এটা লিপিবদ্ধ করে রাখে নাই। এক হচ্ছে তারা সবাই কিন্তু জানতো না, লেখাপড়া জানতো না, লিখনি জানতো না, নট লিটারেট। দ্বিতীয় হচ্ছে এটা জানার পরেও তারা লিখে যদি রাখতো, তাকে সংরক্ষণ করার কি পদ্ধতি তারা নিয়েছিল নিজের হাতে? সেটা তারা নেয়নি। কারণ কি হয়েছে আমরা জানি, ইতিহাস শিখলে দেখা যায় যে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই লোকগুলাই কিন্তু মুসলমান হয়ে গেছে, এবং ওই মুসলমান লোকরাই কিন্তু পরবর্তীতে এই বর্ণনা করে গেছে। সুতরাং সেই বর্ণনাগুলো হয়ে গেছে ইসলামিক ন্যারেটিভস। এখন ইসলামিক ন্যারেটিভস হয়ে যাওয়ার পরে কি হলো? আপনি বলছেন এখানে এপিস্টেমেটিক্যালি আমার এখানে একটু সমস্যা আছে, যেগুলো একটা বায়াস রিপোর্টিং। কিন্তু এখানে তো আপনি বায়াসকে ফেলে দিতে পারবেন না। কারণ এখানে কি হলো, এই লোকরাই যারা ছিল প্রশ্নকারী, সন্দেহ পোষণ করতো, তারাই কিন্তু মুসলমান হয়ে গেছে। সুতরাং তাদের ন্যারেটিভটা এখন ইসলামিক ন্যারেটিভ হয়ে গেছে। এই 4টা পয়েন্ট আপনি নিশ্চয়ই বুঝেছেন। এখন আপনার কাছ থেকে শুনি আপনার এখানে কি অভিমত। আচ্ছা, তারপরে পুরো আমাদের বিষয়টা ভাই এবং সারোয়ার ভাই এরপরে আসবেন, এর ব্যাপারে তাদের নিজের পয়েন্ট যোগ করবেন। আপনার কাছ থেকে আমরা শুনবো এখন।
আচ্ছা আচ্ছা, পুরো বিষয়টা না ডেজাভু হয়ে যাচ্ছে। মানে কি, আমি ওই জুন 24-এ যে কথাগুলো বলছিলাম না, একদম এক্স্যাক্টলি আমি 1, 2, 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট দিয়ে আমি লিখে রাখছি। এবং একই সাথে আমি আগের পৃষ্ঠা মিলাতেছি যে আগের দিন যে কথাগুলো বলছিলাম একই পয়েন্ট গুলো আসতেছে আর কি, বুঝছেন? একটু বিষয়টা আপনাকে হচ্ছে ইন্টারাপ্ট করি ভাই, একটু ইন্টারাপ্ট করি, জি, আমি জি। খুব দুঃখিত, একটু পরে। আপনার মনে আছে এই স্ট্রিমে আজকে আপনাকে জিজ্ঞেস করলাম যে আমরা কি আলোচনা করেছিলাম এবং সেই পয়েন্টগুলো আপনি তুললেন। আমি সেই পয়েন্টগুলো নোট করেছি। এর একটাও তো এই পয়েন্টটা আপনি উল্লেখ করেন নাই আগে। না আমি আপনাকে আপনাকে আমি মনে করিয়ে সেভাবে দিয়েছিলাম যে আমি পয়েন্ট বাই আমরা কি পয়েন্ট তো আলোচনা বলিনি। করেছিলাম। একটু দাঁড়ান, আমি একটু দাঁড়ান, আপনাকে সুযোগ দিব। আমি প্রশ্নটা করে ফেলি। আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের আলোচনাটা কি ছিল? কি বলেছিলাম আমি আপনার এই প্রশ্নের উত্তরে? আপনি আমি কি উত্তর দিয়েছিলাম সেটা রিক্যাপ করেছিলেন। এই রিক্যাপিং এর মধ্যে কিন্তু এই একটা পয়েন্ট আপনি এখানে উল্লেখ করেননি। এই বাড়তি যে পয়েন্টগুলো উল্লেখ করলাম ওটা কিন্তু আপনি রিক্যাপ করেননি। কেন ভাই? না না না, আমি দ্বিমত পোষণ করছি। আমি প্রথমে যখন আসছি প্রথম মিনিটেই আমি বলছি যে এখানে আপনি বলেছিলেন উইটনেস এর ইয়ে আছে, ঘাটতি আছে, প্রাইমারি উইটনেস এর ইয়ে আছে। আমি তো আপনি ঘাটতির কথা বলছিলেন বলিনি। ডিউরেশনের কথা বলছিলেন, আমি ডিউরেশন ডিউরেশনের কথাও ডিউরেশনের বলিনি। কথা আমি বলেছি, আমি ডিউরেশনের এখানে কথা আমি ডিউরেশনের বলেছি। কথাও বলিনি ভাই। ঘাটতির না কথাও না, বলিনি। আমি প্রথমে বলছি যে আমি এটা ডিউরেশনের কথা আমি বলেছি। ঠিক আছে, আপনি ডিউরেশনের কথা বলেননি, ঘাটতির ডিউরেশনের কথা কথাটা বলিনি। চলে আস। 5 মিনিটস এর ঘাটতি ছিল সেটাও বলিনি। প্রাইমারি উইটনেস তো আপনি মাত্র এই যে ইয়েতেই বললেন, এই যে 4 নাম্বার পয়েন্টে যেই বললেন যে প্রাইমারি উইটনেস এর ব্যাপারটা। আপনি উইটনেস এর আমি তো কথাটা ঘাটতি বলেননি? আছে 4 বলিনি। নাম্বার 4 নাম্বার পয়েন্টে যেয়ে বললেন যে উইটনেস এর ব্যাপারটা। না, আমি তাই তো না? ঘাটতি আছে বলিনি ভাই। আমি বলেছি প্রাইমারি উইটনেস গুলো তারা হয়ে গেছে ইসলামাইজড হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। তারা ইসলাম গ্রহণ করে সেটা ইসলামিক উইটনেস হয়ে গেছে। যার কারণে ইসলামিক উইটনেস এর তো এগুলো বর্ণনা আছে। কিন্তু আপনার তার মানে সেগুলো তারা মনে আছে? ইসলামাইজড না, এখানে একটু কথা বলিনি। 4 নম্বর পয়েন্টটা আমি দেখি। তার মানে আপনি বলতেছেন যে তখন তারা ইসলামাইজড হয়ে গেছে এবং তখনকার যে সিরিয়া বা মিশরের যে খ্রিস্টান রাজত্ব ছিল বা কনস্টান্টিনোপলের যে খ্রিস্টান রাজত্ব ছিল তখনকার স্ক্রিপ্ট গুলো সব একদম ধ্বংস করে দিছে তারা নাকি? না, আপনি তার বুঝতে মানে পারছেন তখন না। এই বিষয়টা এভাবে হওয়ার কথা ছিল আর কি। যারা এটা অবজার্ভ করেছে, অবজার্ভ যারা করলো, হুম? তাদের মধ্যে থেকে তারা ইসলাম গ্রহণ করলো তো অনেকে। পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করেছে। এখন সবাই তো অবজার্ভ করেনি যে সময় এই কাজটা করা হচ্ছে এখানে, যে ইভেন্টটা এখানে উপস্থাপন করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওইখানে তো সবাই মওজুদ ছিল না। এখানে আপনি বলতে পারবেন না এখানে আপনি লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিল। নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ ছিল এবং তাদের মধ্যে থেকে কিন্তু মুসলমান হয়ে গেছে। সুতরাং তাদের যে ন্যারেটিভটা আমাদের কাছে ইসলামী ইতিহাসে সেটা আছে। এখন আপনি বলতে পারবেন না আমাদের এখানে ঘাটতি আছে এভিডেন্সের। সেই এভিডেন্সটা অন্যরকম হয়ে গেছে। ইসলামিক এভিডেন্স হয়ে গেছে। ওটা তো নন আপনি মুসলিম এভিডেন্স না হয়ে সেটা হয়ে গেছে ইসলামিক এভিডেন্স। সেই এভিডেন্স গুলো দেখান, কোন এভিডেন্স আছে যে একটা একটা তাইলে আমরা রাত্রে। জানলাম কিন্তু আমরা কোথা থেকে জানলাম ভাই? কোরআন ছাড়া এই যে মুজিজার ঘটনা, চন্দ্র দ্বিখণ্ডের ঘটনা এটা কোথা থেকে পেলাম? এটা কি আমাদের সিরাত গ্রন্থে নেই? এটা কি আমাদের হাদিস গ্রন্থে নেই? সেটা কি এমনি চলে এসছে? না, সেই জিনিসটা তো হচ্ছে আপনাদের বিশ্বাস। ওই বিশ্বাসটা আমি মানবো কেন? সেই বিশ্বাসটা যে কেউ মানবে কেন? এই তো আপনি তাহলে আপনি বুঝতে পারেন নাই। আমি বলেছি এখানে যে এভিডেন্সটা তার স্বরূপ চেঞ্জ হয়ে গেছে মুসলিম এভিডেন্স। এবং এই মুসলিম এভিডেন্সটাই আপনি এখানে বলছেন যে আমরা কোথায় গ্রহণ করব। একটা এক্সাম্পল দেখান তো, কোন একটা জিনিস মনে করেন যে আপনি কি কখনো সিরাতের গ্রন্থে বা হাদিসে এই চন্দ্র দ্বিখণ্ডিত হবার ঘটনা পড়েননি? আমি কোরআনে পড়ছি। আমি কোরআনের বিষয়ে মানে আ স্ট্রিক্ট থাকতে চাচ্ছি আরকি। আপনি আপনি হাদিসে যদি সিরাত পড়েননি, থেকে সিরাতে দেখাতে পড়েননি। যাচ্ছেন, না আপনি আপনি যদি হাদিসেও পড়েননি, সিরাতেও পড়েননি। আপনি একটা ঘটনা সম্পর্কে জানতে চাইছেন, কিন্তু ঘটনা যারা দেখেছে তাদের যে অ্যাকাউন্ট, যেখান থেকে প্রাইমারি উইটনেস একটা সোর্স আসছে, সেটা আপনি যাচাই করছেন না। এটা আপনার কোন ধরনের অবজেক্টিভ রিসার্চ হলো? একটু না বুঝে আপনি বলবেন। তাহলে দেখান। জিনিসটা তাহলে আপনি দেখান আরকি। মানে আরে ভাই, বিষয়টা তো আপনি তো বলছেন রিসার্চ করেছেন। আপনি সেই কোন দেশের কোন অমুসলিমে লিখে রেখেছে কিনা, কি রেখেছেন, হাজার সার্চ করে বেড়াচ্ছেন, কিন্তু বেসিক জিনিস আপনি সার্চ করেন। এটা কোন ধরনের অবজেক্টিভ রিসার্চ হলো একটু বুঝিয়ে বলবেন না? আপনাদের যে সুশীল, যে ভদ্র সমাজের এইভাবে সুশীলতার বদনাম করেন কেন এইভাবে আপনারা? আবারও আপনি যে জাজমেন্টাল দিকে যাচ্ছেন। না, আমি জাজমেন্টাল যাচ্ছে না। আপনি যে এতক্ষণ ধরে একদম সফিস্টিকেটেড ওয়েতে দেখালেন যে পয়েন্ট 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 ধরে আপনি তো বেসিক আবারও জিনিস জাজমেন্টাল দিকে যাচ্ছেন 3 নাম্বার। আমি যাচ্ছি না। দাঁড়ান, আপনাকে বলছি যে আপনাকে একটা বেসিক প্রশ্ন করলাম মজুর ভাই, যে আপনি বেসিক জিনিসটা দেখেছেন কিনা, এটা কেন করেননি? আপনি শুনেন, বেসিক জিনিসটা দেখেছেন কি দেখেন না? আপনি যে একটা ইনভেস্টিগেশনের বেসিক জিনিসটা আপনি কেন ফলো করেননি? আমি জিনিসটা পাইনি তো। কোথায় পান? আপনাদের আপনি ইসলামিক খুঁজেছেন? আপনাদের সিরাত গ্রন্থ খুঁজেছেন? আপনাদের ইসলামিক যে রেকর্ড গুলো আছে সেগুলো আমি পাইনি। কোন ইসলামিক সেগুলো রেকর্ড? পাইনি ইসলামিক আমি। রেকর্ড কি হাদিস না? ইসলামিক রেকর্ড কি সিরাত না? আমি সেটা পাইনি রে ভাই। আপনি দেখান সেটা। আপনি আমাকে দেখান। আমি কোরআনে আপনি পাইছি। পাননি? আমি কোরআনে আপনি পাননি? পাইছি। আচ্ছা, আমি সেটা আপনি কোরআনে পাননি। পাইছি এবং সেটা আপনি না, শুনুন, আপনি পাননি। আপনি কি করে আপনি ক্লেম করলেন যে অন্য কোথাও পাওয়া গেল না, মুসলিম রেকর্ড পাওয়া গেল না? আপনার যে ইনভেস্টিগেশন মেথড কতটা ফ্রড এবং ফ্রডুলেন্ট এবং বায়াসড, আপনি আবারও জাজমেন্টাল দিকে গেলেন। 4 নাম্বার বার না, জাজমেন্টাল এটা দিকে গেলেন। স্পষ্ট বায়াস ভাই। আপনি বলছেন যে অমুসলিম রেকর্ড, আপনি তো 1 2 সমস্ত 3 অমুসলিম 4 রেকর্ড খুঁজে দেখেননি। আপনি বলুন, এবার বলুন যে না, আমি তো অমুসলিম রেকর্ডে পাইনি। এটা বলুন এবার। আমি তো অমুসলিম রেকর্ডটাই খুঁজতেছি ভাই। মুসলিম রেকর্ড কেন খুঁজতে যাব আমি? আর এই আমি তো একটা তার জিনিস মানে দিয়ে করতেছি। আমি হ্যাঁ, তার প্রশ্নটা মানে তো আপনার বুঝতেছেন না ভাই। এটা আপনি পাননি না, এটা হলো আপনার মেথোডোলজিক্যাল ভুল ভাই। শুনুন, এটা আপনি পাননি, তার আপনি ইচ্ছা করে মুসলিম রিসোর্সগুলোকে অ্যাভয়েড করছেন। তার মানে এটা মেথোডোলজি সেটাই। প্রাইমারি আমি ফ্ল। তাহলে আমি 1 নম্বর পয়েন্টটা তার ইয়ে করি। উনি হ্যাঁ, যেটা তাহলে পয়েন্ট আপনি এখন বলছেন। বলুন। না, আপনি একটা বলুন। আপনি তাহলে যে আপনি যে মেথোডোলজিক্যাল ফ্লটা করলেন ডেলিভারেটলি, এবং আপনি বলছেন যে মুসলিম ভাইকে বললেন যে এখানে যদি কোনো মেথোডোলজিক্যাল তাহলে ফ্ল আপনি ইসলাম হয়নি ইসলাম ভাই। গ্রহণ করবেন। শুনুন, না, বিষয়টা হচ্ছে এটা আমি কোরআনে জিনিসটা পাইছি।
আমি ইসলামিক রেকর্ড ধরতেও যাব না, আমি দেখতেও যাব না। এখানে উনি যেটা বলছে যে এখানে হয়তো আপনি কোরআনকে যাচাই করছেন, কোরআনে সেটা সঠিক আছে কি আছে না। শুনুন এটা বায়াসনেস আছে, ঠিক আছে? না বায়াস, শুনুন আপনি কোরআনকে যাচাই করতে চাইছেন, কোরআনকে যাচাই করতে হলে আপনি কি করতে হবে? অন্য হিউম্যান উইটনেসকে নিতে হবে, তাই না? আপনাকে হিউম্যান উইটনেস নেবেন, তাই না? আপনি যে অস্তিত্বে আছেন, এটা কোথা থেকে আমি নেব উইটনেস? এটা তখনকার যারা ছিল, এটা একটা ফেনোমেনা হয়ে গেছে, তখনকার যারা ছিল তাদের রেকর্ড দেখব। আপনি এখন এটা আমার দর্শকদের জন্য শেখা উচিত যে এই যে এক্সাম্পল, আপনার দাদা 150 কেজির একটা গরু জবাই দিছিল, ঠিক আছে? আপনি আমার দাদা দিকে যেতে হবে না, আপনার ফ্যামিলির আশেপাশে যদি কেউ থাকে তার কাছে নিজের দিকে তাকান, আপনার দাদা কি কোনো সময় আপনার দিকে যেতে হবে না, আপনি নিজের দিকে তাকান। আপনি যে অস্তিত্বে আছেন, আপনি যে বেঁচে আছেন, এটা কোথা থেকে আমি প্রথমে প্রাইমারি উইটনেস নেব? এটার সাথে এটা তো বেঁচে আছেন, আপনি যে বেঁচে আছেন, এটা প্রাইমারি উইটনেস কার কাছ থেকে নেব আমি? এটার সাথে তো এটা যাই না ভাই। আমি কি কথা কেন যায় না ভাই? অন্যরকম হয়ে যায় নাকি? মানে আমি বল করতেছি এক জায়গায় আর আপনি মানে ইতিহাস যাচাই করে মেথোডোলজি কোনটা বলুন? ব্যাটিং করতেছেন অন্যদিকে। মেথোডোলজি কি? ইতিহাস যাচাই মেথোডোলজি আপনি যে এত ঘাটাঘাটি করেছেন, এত আপনি সফিস্টিকেটেড ওয়েতে আপনি চেষ্টা করেছেন। আমি তেমন কিছু ঘাটাঘাটি করছি সেটা ভালোভাবে করছি, সেটা বলতেছি। যতটুকু ঘাটাঘাটি করেছেন, যতটুকু ঘাটাঘাটি করলে তো হবে না। আপনি তো ততটুকু ভালোভাবে করছি। পুরো প্রক্রিয়াটা ঘাটাঘাটি ভুল করেছেন। আপনি যেটা বলছেন, আমি আপনাকে প্রশ্ন করেছে, এক উত্তর লিখেছেন, আপনি হাজার পাতা উত্তর লিখে বসে আছেন, কিন্তু আসল কোশ্চেন অ্যাড্রেস করেননি। আমি বিষয়টা একটু সহজ করে দিই, শুনেন। আপনারা যেটা বললেন না যে হ্যাঁ, সেই যে রেকর্ডগুলো ছিল সেগুলো সিম্পল অঙ্ক আছে, সিম্পল অঙ্ক দিয়ে আপনি হাজারখানা আইনস্টাইনের থিওরাম অঙ্ক নিয়ে এসে আপনি যে রেকর্ডটা ইসলামিক রেকর্ড, আপনারা যেটা বলছেন যে হ্যাঁ আগে রেকর্ড ছিল, এখন সেটা ইসলামিক রেকর্ড হয়ে গেছে, সেই ধরনের একটা রেকর্ড দেখান না ভাই এই ঘটনার। সেই ধরনের একটা রেকর্ড দেখান। ওইটা দেখানোর আগে নরাদম উনি ভালো কথা বলছেন। আমরা যে এতক্ষণ কথা বললাম, 8 মিনিটের সময় আমি আগে বলেছিলাম, ওই সময় কি আপনি চাঁদের দিকে তাকিয়েছিলেন? আপনি সেটা আমি বলতেছি, সেটা তো আপনার 2 নম্বর পয়েন্টে আসছে, তাই না? সেটা হচ্ছে হিউম্যান মুভমেন্ট অ্যানালিটিক্স। আপনি 2 নম্বর পয়েন্টে বলছেন, সেটা হচ্ছে হিউম্যান মুভমেন্ট অ্যানালিটিক্স এর ব্যাপারে যে হ্যাঁ এই বিষয়টা কি সবাই দেখতে পায় কিনা, হঠাৎ একটা ঘটনা হয়ে গেছিল, এই বিষয়টা কি সবাই দেখতে পাইছে? আপনি কি চাঁদে মাত্র এই যে 15 মিনিট কথা বললাম, আপনি কয়বার চাঁদে দেখছেন? হ্যাঁ, এই বিষয়টা হিউম্যান মুভমেন্ট অ্যানালিটিক্স এর ব্যাপারটা যদি ধরেন, হ্যাঁ অবশ্যই আমরা যারা কথা বলতেছি তাদের তো তাদের দিকে তাকানোর কথা না, আমরা তো এখন কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাইছি, তাই না? কিন্তু তখনকার ব্যাপারটা কিন্তু আলাদা। এটা একটা বড় ট্রেডিং রাউট ছিল, এটা একটা বড় যে সময়টা তখন বয়ে যাচ্ছিল, তখন কিন্তু আশেপাশে যারা আছে তারা কিন্তু অন্তত এই জিনিসটা দেখতে পাইছে, বা তাদের এই কিভাবে দেখতে পেল? তারা কি আপনার মতো চাঁদের দিকে তাকিয়েছিল নাকি নিজের কাজে ব্যস্ত ছিল? শুনেন, তখন যে মধ্যযুগের বিষয়টা, মধ্যযুগে নরমালি দেখা যায় যে অনেক গার্ড থাকে, নাইট গার্ড থাকে সাধারণত। তারপর দেখা যায়, আমি বলতাম যে এখানে একটা বড় ট্রেড রাউট ছিল, তারা যেসব নাবিকরা থাকতো তারা মানে নক্ষত্রের মাধ্যমে দিক নির্দেশনা করতো। হ্যাঁ, এই ধরনের জিনিসটা অবশ্যই যে কোনো একজন উইটনেস, অন্তত একজন উইটনেস থাকার কথা। হ্যাঁ, এবং এই বিষয়টা কিন্তু আমি জাস্ট একদম প্রথমেই এই জিনিসটা বলছি যে অন্তত একজন উইটনেস থাকার কথা। একজন উইটনেস হইলেই সেটা 100 জনের মাধ্যমে ছড়া যাওয়ার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, ওই পয়েন্টে আমরা আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, আজকে এখানে অনেকের লোকে কিন্তু অনেক নাইট গার্ড আছে। আপনি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করবেন এখন থেকে, ঠিক আছে? আপনার পয়েন্টটা মজবুত করার জন্য আপনি যত নাইট গার্ড আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনি 1000-50,000 নাইট গার্ডসের একটা জরিপ নিতে পারেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই যে আপনার কতক্ষণ কে এই চাঁদের দিকে তাকিয়েছিলেন, এখানে চাঁদ অবস্থাটা কেমন দেখার জন্য আপনার নিজের দায়িত্ব পালন করছিলেন নাইট গার্ডের ওখানে? এখন তো একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। নাইট গার্ডরা তাদের কাজ হচ্ছে চাঁদের দিকে তাকানো, না নিজের যে গার্ড যেটা করবে ওটার দিকে তাকানো? ওই সময়ের মধ্যযুগে কি নাইট গার্ডদের কাজ ছিল চাঁদের দিকে তাকানো? চাঁদের কি অবস্থা হলো, দ্বিখণ্ডিত হলো কিনা, নাকি অন্য একটা বিষয় তাদের একটা গার্ডিং এর কাজটা ছিল? আপনি আজকে এরকম একটা সিমিলার একটা এক্সপেরিমেন্ট করবেন, ওইখানে দেখবেন যে নাইট গার্ডরা কি আসলে চাঁদের দিকে তাকায় কিনা তাদের কাজ থেকে। যদি দেখা যায় একটা নাইট গার্ড পাওয়া যাচ্ছে না, তাহলে আপনার যে এই যে একটা অ্যাসাম্পশন যে নাইট গার্ডের কমের মতো একজন হলো এরকম পাওয়া যাবে, তাহলে আমাদের এখানে তো একজনকে পাওয়া যাবে, ঠিক কিনা? কম হয়তো একজনকে পাওয়া যাবে যে নাইট গার্ডের ডিউটি থেকে সে চাঁদের দিকে তাকিয়ে আছে। আপনি এভাবে একটা সার্ভে করবেন যে আপনার এই ডিউটিতে আপনি যখন ছিলেন একটা নির্দিষ্ট সময়, যেমন 7 to 8 PM, এই সময় আপনি কি চাঁদ অবলোকন করেছেন কিনা, পর্যবেক্ষণ করেছেন কিনা, চাঁদের কোনো কিছু দেখেছেন কিনা চাঁদের উপরে। আপনি এইরকম করতে পারেন। আপনি 1,50,000, 10,000, 1,000, 500 মানুষ, যে কোনো সংখ্যক যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট রেজাল্ট দিতে পারে এরকম একটা সার্ভে আপনি করবেন, যেখানে নাইট গার্ড থেকে আমরা জেনে নেব আজকের দিনে এরকম নাইট গার্ডরা কি আসলে তাদের এরকম একজন হলেও কি পাওয়া যায় কিনা, ঠিক আছে? এটা আপনি করতে পারবেন না? অবশ্যই পারবেন। এটা এরকম একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করা যায় এবং সায়েন্টিফিকলি সেটা আমি আপনার কথা বুঝতে পারছি, আমি একটু বলবো? হ্যাঁ, বলবেন এখন। না, বিষয়টা হচ্ছে এটা, আপনি যেটা বলছেন না, সেই এক্সপেরিমেন্টটা হয়তো বা এআই দিয়েও করা যেতে পারে এরকম কিছু আর কি। হ্যাঁ, বা আপনি আচ্ছা ঠিক আছে, সেটা যদি নাও হয় এক্সপেরিমেন্টটা করার পর দেখা যাবে। কিন্তু দেখেন, এর আগে কিন্তু আপনার কথা শুনবো না, মানবো না। এবার নাইট গার্ডের যে একজন হলো হয়ে যাবে এটা আমি মানতে রাজি নাই, কারণ আপনাকে আমি অল্টারনেটিভ একটা মেথোডোলজি দেখাচ্ছি এখানে, যে আপনি এক্সপেরিমেন্ট করে সেটা আপনি প্রমাণ করতে পারবেন যে কম হলেও একজনের পক্ষে এরকম দেখা উচিত ছিল, সেটাই আপনি যেটা এখানে জোর করে বলতে চাচ্ছেন। আমি
আমি খুব ভেহিমেন্টলি এখানে আপনার সঙ্গে ডিসএগ্রি করি, এবং এই কারণে আমি বলছি, যেহেতু আমি ডিসএগ্রি করি, আপনাকে আমি ফলসিফিকেশন একটা উপায় দেখিয়ে দিচ্ছি যে আপনি একটা এক্সপেরিমেন্ট করতে পারেন। অর্থাৎ মানে ঘরের বাইরে বা খোলা প্রান্তরে যারা কাজ করেন তাদের যে মানে দৃষ্টিসীমা অর্থাৎ 65 ডিগ্রি উপরে এবং নিচে, যে 65 ডিগ্রির মধ্যে 65 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে চারটা যদি মানে নিজের দৃষ্টিসীমার মধ্যেও যদি থাকে, সেখানেও সে এই একজন নাইট গার্ড, অর্থাৎ সে নাইট গার্ডেরই ডিউটি করবে এবং খুব ফোকাস দিয়ে নাইট গার্ডের ডিউটি করবে, সে চাঁদের দিকে তাকাবেও না। এই জিনিসটাই তো আপনি বলতে চাচ্ছেন? না, আপনি প্রমাণ করবেন যে তাই না? এরকম থাকা সম্ভব। আপনার এরকম অ্যাসাম্পশনটা আমরা মানছি না যে এরকম। আরে চাঁদ কেন ভাই? আমি যে হ্যাঁ, সূর্য দিকে তাকাবে, এই যে কি আছে ধ্রুব নক্ষত্র দিকে তাকাবে একবার, একজন হলো ধ্রুব নক্ষত্র, একজন হলো যে এই যে সিরিয়াস, একজন হলো যত রকমের হাজারো হাজারো ঠিক আছে, তাহলে আপনার এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। একটু দাঁড়ান। যত রকমের তারকাগুলো রাত্রে দেখা যায়, তার মধ্যে একজন হলেও তো কোনো একটা তারকার দিকে সে নজর দেবে। হ্যাঁ, যেমন ধ্রুব তারা, আপনি জানেন না, সেটা আপনার ব্যাপার, ধ্রুবটা কোনটা আপনি জানেন না। এরকম যদি হয় তাহলে একজন হলো নাইট গার্ড পাওয়া যাবে, সে ধ্রুব দেখা দিকে সে তাকিয়ে থাকবে, পাওয়া যাবে। ঠিক এভাবে সূর্য, আরে ভাই সূর্য কেন, ওই যে একটা বৃক্ষ আছে না, লম্বা বৃক্ষটা, একজন হলে তো ওই লম্বা বৃক্ষের দিকে সে তাকিয়ে থাকবে। আরে এটা না, ওই যে পাহাড় আছে না, অহুদের পাহাড়, এই যে জাবাল নূর, যে কোনো একটা পাহাড়, একজন হলে তো এই পাহাড়ের দিকে সে তাকিয়ে থাকবে, তাই না? আমরা এভাবে যদি এরকম আনি, তাহলে যে কোনো একটা অবজেক্টকে আমরা বলতে পারবো এরকম যে এই অবজেক্টের দিকে কমপক্ষ হলেও একজনকে এরকম পাওয়া যাবে যে কিনা কি করেছে, সেই এই অবজেক্টকে সে খেয়াল করেছে। ঠিক আছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তার মানে হচ্ছে গিয়ে কোনো এক্সপেরিমেন্ট ছাড়া একটা নরমাল বিষয় যেটা আর কি হয় না, সেটা আর কি আপনি মানবেন না আর কি, সেটাই হলো মূল বিষয় আর কি, তাই না? না, এটা মনে করেন, আপনার কথা প্রসঙ্গে বলছি আমি যে বুঝতে পারছি। এক্সপেরিমেন্টালি এটা প্রমাণ করা যায় ওরকম। না, বুঝতে পারছি, সেটা আমি বুঝতে পারছি, সেটা আমি লিখেও নিচ্ছি, দরকার নাই। কিন্তু দেখেন, এখানে আরো বিষয় হচ্ছে কি যে আমি সামুদ্রিক ট্রেড রুটের কথা যেটা বললাম, সেখানেও যারা ছিলেন, নাবিকরা ছিলেন, তারা নক্ষত্র দেখে মানে দিক নির্ণয় করতেন। তখনকার লোহিত সাগরের ছিল, পারস্য সাগরের নাবিকরা ছিল। তখনকার একটা খুব বিজি রাউট ছিল, মেডিটেরেনিয়ান রাউট ছিল, যেটা গ্রিস থেকে পর্যন্ত ছিল, এই যে অ্যান্টিঅক বা এই ধরনের জায়গাগুলোতে ছিল। হ্যাঁ, সেখানে আমি দেখছি যে প্রায় প্রতি রাত্রেই প্রায় শত শত জাহাজ চলাচল করতো। হ্যাঁ, একটা সন্ধ্যাবেলা বা একটা রাত্রেবেলা এমন একটা ঘটনা ঘটতেছে, সেটা নাবিকদের চোখে এড়া যাবে। এখন ওই জিনিসটা কিন্তু ওই যে আপনার কথার মাধ্যমে ওই সেম সিচুয়েশন তৈরি করা, ইভেন এআই দিয়েও তৈরি করা খুব কঠিন ব্যাপার আর কি। বুঝতে পারতেছেন? যেহেতু আপনি এক্সপেরিমেন্ট ছাড়া বিষয়টা মানবেন না, সায়েন্টিফিক তাই না? এক্সপেরিমেন্ট আপনি করেছেন, এগুলো করা যায়, অতি সহজেই করা যায়। আপনাকে আমি মেথোডোলজিক্যাল যে প্রসেসটা বলে দিলাম এখানে, তারপরে আপনি বলছেন এটা করা সম্ভব না। অবশ্যই করা যায়। শুধু না, এটা এটা obviously সম্ভব না। প্রবলেম করে না। আমার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট এরকম ছিল, যদি না করে থাকে আমি আবার বলছি, যে ওরা দেখার পরেও আপনি কিভাবে মনে করলেন যে ওরা দেখে মনে করলো হ্যাঁ এটা তো এরকম, আমি সবাইকে বলে দেবো। হ্যাঁ, অনেক সময় মানুষ মনে করে সে দৃষ্টি বিভ্রমে আছে। এই এখন সেই এক্সপেরিমেন্ট আপনি এখন করতে পারবেন, যে এরকম দৃষ্টি বিভ্রম? বলে দেখলে অনেকে মনে করতে পারে আমি দৃষ্টি বিভ্রমে আছি। 100 জনে 5 জন দৃষ্টি বিভ্রম হতে পারে, আর তাই না? শুনেন ভাই, আপনি আবারও মনে করেন এই যে একটা হাইপোথেটিক্যাল সিনারিও যেখানে সবাই আকাশের দিকে চেয়ে আছে, এবার সবাই একদিকে বিশ্বাস করছে না, এটা হাইপোথেটিক্যাল সিনারিও। আসসালামু আলাইকুম মুসলিম ভাই। শুনুন, আপনি মাস হিস্টেরিয়া, মাস ইলিউশন, এটা দিকে আপনি ইঙ্গিত করছেন, এরকম না। আমরা কি বলেছি, এটা লোকাল ইভেন্ট, এটা একটা লোকাল ইভেন্ট ছিল, যার কারণে এটা অন্য সবার কাছে যে দৃষ্টিগোচর হয় এমন না। যদিও অন্য কারো কাছে দৃষ্টিগোচর হতো, এটা কোনো প্রমাণ আছে? তারপরে এটা কোনো শুনুন, প্রমাণ আছে? তারপরেও যে ওটা মানুষ ওটা লিখে যাবে, ওই সময়ে মধ্যযুগীয় সময়ে 6-7 সেঞ্চুরির সময় আমি বলছি এখানে, যে ওরা লিখে যাবে এমন ভাবে, এরকম আপনার কিভাবে মনে হলো যে ওরা লিখে যাবে ওটা? লোকাল ইভেন্ট, এটা কোনো প্রমাণ আছে? ভাই আমি বলছি ওরা যদি লোকাল ইভেন্ট নাও হয়, আপনার পয়েন্ট অনুযায়ী লোকাল ইভেন্ট ছিল, বলে গেছেন এটা লোকাল ইভেন্ট। আপনি কিভাবে মনে করেন যে সবকিছু ভাবে মানুষ লিখে রাখে? সবকিছু মানুষ লিখে রেখেছে ইতিহাসের? হ্যাঁ, অবশ্যই কিছু কিছু জিনিস আছে খুব সাধারণ একটা জিনিস, যেমন হ্যালের ধূমকেতু। প্রশ্ন করি, মিশরীয় ইতিহাসের যে অনেকগুলো ঘটনা ঘটছে, আপনি সবকিছু মিলা ফেলে হবে না ভাই। মিশরীয় ইতিহাস হাজারো বছরের ইতিহাস। এই ইতিহাসে আপনি কি মনে করেন যে যে কাণ্ডগুলো ঘটেছে, যে বিষয়গুলো ঘটেছে ওইখানে অনেকগুলো, সবগুলোই এরকম প্রতিপক্ষের কাছ থেকে পাওয়া যায়? মিশরীয় ইতিহাস পাওয়া যায় অন্যান্য যারা ছিল আশেপাশে তাদের কাছ থেকে? তখন যে রাইটিং সিস্টেমটা, তাদের রাইটিংটাই অতটা মানে আধুনিক ছিল না, বরঞ্চ আধুনিক রাইটিংটা শুরুই হয় হচ্ছে গিয়ে মানে রোমান সাম্রাজ্যের হাত ধরে। এবং রোমান সাম্রাজ্যের হাত ধরে যে 200 বিসি, মানে খ্রিস্টের জন্মের 200 বছর আগে থেকে তারা রেগুলারলি ক্রনিকলাররা জিনিসগুলো লিখে রাখতো। এবং বিভিন্ন ধরনের মানে এক্সট্রাঅর্ডিনারি ফেনোমেনা যদি হইতো, যে একটা জায়গায় আগ্নেয়গিরি মানে ভিসুভিয়াস হয়েছে, অগ্নুৎপাত হয়েছে, অমুক জায়গায় ভূমিকম্প হয়েছে, আজকে মানে অতিবৃষ্টি হয়েছে, এই জিনিসগুলো সবসময় তারা লিখে রাখতো। এবং সবচেয়ে বড় কথা, হ্যালির ধূমকেতুর কথাটা, সেটা সেই খ্রিস্টের জন্মের 200 বছর আগে থেকে লিখে রাখছে। আপনি সেটাই এটাই আসছেন না, আপনি যে জিনিসটা দরকার সেটাই বলতেছেন, আর আপনি বলতেছেন সব জায়গায় শুনলাম তো, আপনি বলেছেন ওই রকম রাইটিং সিস্টেমটা তো ডেভেলপ ছিল না। আরে ভাই, মিশরীয়রা তো লিখতো, এসারিয়ানরা লিখতো এরকম, এই যে উগারিত, আক্কাদিয়া, বেবিলনিয়া, রাষ্ট্রমারা, আপনি যদি দেখেন এই কিন্তু এই যে ইনটান্ডেম আমরা বলি সাইমুলটেনিয়াসলি তাদের কাছ থেকে আমরা একটা ইতিহাস পাই।
যে ওরা কিন্তু লেখার একটা পদ্ধতি ওরা আবিষ্কার করে ফেলেছে ইতিমধ্যে। মিশরিয়া নতুনভাবে আবিষ্কার করে হাইয়েরোগ্লিফিক্স। এটা ছিল তাদের একটা ভাষার একটা পদ্ধতি, লিখনের একটা পদ্ধতি। কিন্তু একই সাথে কিন্তু অন্যান্য ভাষা এরকম ছিল, অন্যান্য লিখনের পদ্ধতি ছিল, কিউনিফর্ম রাইটিংস ছিল। এই যে বলছিলাম এখানে মিশরীয়রা যেভাবে লিখতো ঠিক তেমনি একই সাথে অন্যান্য সভ্যতার মধ্যে কি লিখনি পদ্ধতি ছিল কিনা সেটা আপনি কি জানেন কিনা, এটা আমি আগে প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, অবশ্যই সেটা ইয়েতে তাহলে ছিল যে এখানে তাদের সুমেরিয়া ডেভেলপ ছিল। ছিল না এই যুক্তিটা, এখানে আপনার এখানে খুব একটা বাউতা একটা যুক্তি, এখানে এটা গ্রহণযোগ্য নয় ওই কারণে যে ওই লিখনের পদ্ধতি অন্য সভ্যতাতে ছিল। তাহলে একই সাথে কেন ওই সভ্যতাতে আমরা মিশরীয় সভ্যতা যে কাণ্ডগুলো যেগুলো ঘটেছে সবকিছু কেন আমরা এই ঘটনাগুলো না দেখতে পাই অন্য জায়গায়, কেন দেখতে পাই না? একই সাথে সব ঘটনা, একটা দুটো ঘটনা, সব ঘটনা কেন একই সাথে আমরা দেখতে পাই না? এরকম যেরকম রোজাটা স্টোনে আছে, রোজাটা স্টোনে এরকম হাইরোগ্লিফিক্সের সাথে কিন্তু আরো দুটি ভাষা এগুলো ট্রান্সলেশন করা আছে। আপনি এরকম আশা করছেন যে প্রতিটি ঘটনা এইরকম সবাই বর্ণনা করবে, কিন্তু এটা কিন্তু ইতিহাসে পাওয়া যায় না। সব ঘটনা সব জায়গায় সবাই একই সাথে এরকম বর্ণনা করে না। এটা হলো ফ্যাক্ট অফ রিয়ালিটি অফ হিস্ট্রি। আপনি জানেন এটা? এখন এই জিনিসটা আপনাকে আমি কিভাবে বলবো যে মনে করেন যে 1900 সালে যারা থিসিস লিখে গেছেন, এখন প্রাচীন গ্রিসেও অনেকে থিসিস লিখছেন, তাদের দুইটা জিনিস কি একই? দুইটা জিনিস নিশ্চয়ই এক না। আচ্ছা, হ্যাঁ, নরোদম তারা ভাই, যেভাবে লিখে কোন গেছেন। পয়েন্টটা এগ্রি করছে জানেন? আপনার পয়েন্ট ছিল যে ওই সময় মুসলিমরা তো লিখে গেছে, তাহলে আমরা এক্সপেক্ট করি, আমাদের প্রত্যাশা এরকম যে নন মুসলিমরাও এভাবে লিখে যাবে সবগুলো বর্ণনা, শুধু কিনা ওই চন্দ্রদ্বীপের বর্ণনাটা আমরা পেয়ে যাবো তার কাছ থেকে। অন্যান্য বর্ণনা হতে পেতে পারি, কিন্তু চন্দ্রদ্বীপ হওয়ার স্পেসিফিক যে ঘটনা ওইটাও আমরা পাবো। তাহলে আপনার বলা হচ্ছে এখানে যে স্পেসিফিকলি এরকম যদি একটা আপনি উদাহরণ দেন, তাহলে এইরকম ঘটনা কেন যে কোনো সভ্যতা যে কোনো বিষয়ে একই ঘটনা কেন সবার কাছ থেকে আমরা পাই না? এটা ছিল আমার প্রশ্ন। এই জন্য আমি উদাহরণ দিলাম আইসিস ওসাইরিস মিশরীয় সভ্যতা থেকে, আপনি আনলেন রোমান সভ্যতা থেকে, আমি ওখানে গেলাম। এই রোমান সভ্যতায় অনেকগুলো ঘটনা ঘটেছে, যেমন এই যে যীশু খ্রিস্ট, ও আচ্ছা, বুঝতে যেমন পারছি। যীশু খ্রিস্টের যে ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা কেন আমরা মাল্টিপল সোর্স থেকে পাই না ওই সময়? মানে আমি যদি বিষয়টা এভাবে বলি যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা এইভাবে ধরেন, পম্পেইয়ের ঘটনা যে ভিসুভিয়াস ইয়া হলো, পম্পেই নগর ধ্বংস হলো। হ্যাঁ, এই বিষয়টা রোমানদের একটা নির্দিষ্ট লেখা আছে। আবার সেই একই লেখাটা হয়তোবা ইয়াদেরও থাকার কথা, মানে অ্যাসিরিয়ানদের থাকার কথা বা মিশরীয়দের থাকার কথা, তাই না? সেটাই বলতেছেন, কন্টেম্পোরারি তাই যারা না? ছিল, এটা তো আপনার যুক্তি হ্যাঁ, এরকম। হ্যাঁ, 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 সেটাই অনেক। সেটা কি আছে, এরকম আছে কন্টেম্পোরারি সবগুলো আছে এরকম বর্ণনা পাওয়া যায়? সব ঐতিহাসিক বর্ণনা সব এই ধরনের সব এরকম আছে? example আমি দিতে পারি। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল আমি দিতে পারি। সেটা হচ্ছে গিয়ে হ্যালির ধূমকেতুর যে বিষয়টা, সেটা না, চাইনিজ। ধূমকেতুর বিষয়টা বলছি না ভাই। যেমন ক্রুশবিদ্ধ হওয়ার ব্যাপারটা, যীশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ হয়েছে ওটা খ্রিস্টানরা বিশ্বাস করে, ঠিক আছে? না, এই ধরনের কোনো রেকর্ড নাই, কিন্তু যেটা আছে তাহলে সেটা বলার চেষ্টা করতেছি আমি। না, আমি বলছি ওই কারণে, কারণ এটা তো তাদের একটা বিলিফ, তাই না? এখন এই বিলিফের প্রেক্ষিতে আপনি কি এরকম পাবেন যে সব ক্রনিকলার যারা ছিল সবাই এরকম বর্ণনা করে গেছে যীশু কিন্তু ক্রুশবিদ্ধ হয়ে গেছে? বিলিফ নিয়ে কিন্তু কথা হচ্ছে না, মানে এটা কিন্তু Belief না, ফেনোমেনা এবং এটা একটা ইভেন্ট। ইভেন্ট এক্স্যাক্টলি। এই ইভেন্টটা কিভাবে বর্ণনা করেছে অন্য সবাই? ইভেন্ট ফর এক্সাম্পল এই ধরনের মানে হ্যালির ধূমকেতুর যে ইভেন্টটা, সেটা হ্যালির চাইনিজরা ধূমকেতু বর্ণনা করে ক্রুশবিদ্ধর ব্যাপারটা বলছি। 2000 বছর আগে। আমি স্পেসিফিক এক্সাম্পল দেখাই। শুনুন ভাই, হ্যালির ধূমকেতু কিন্তু একটা নির্দিষ্ট একটা ট্র্যাজেক্টরি ফলো করে। এটা কখন হয়েছিল আজ থেকে এখন আমরা বলতে পারবো, জানেন? এখন বলতে পারবো এটা, আমাদেরকে এই অতীতে যাওয়া লাগবে না। হ্যাঁ, আমি বিষয়টা একজন ক্লিয়ার করে। ক্রুশবিদ্ধ হলো কিনা, হলো কিনা, চন্দ্র দ্বিখণ্ডিত হলো কিনা, এটা তো আপনার সায়েন্স বলতে পারবে না। চন্দ্র গ্রহণ হয়েছে কিনা, এটার প্রভাব কিরকম পড়েছে কিনা, এটা বিভিন্ন প্রসেসে এটা করা যায়। আমি আপনার অ্যানসারটাই খুব মানে ক্লিয়ারলি দিচ্ছি, কিন্তু আপনি যদি পেছেন তাহলে অ্যানসারটা পাওয়া যাবে না আসলে। আপনি পেঁচাচ্ছি না ভাই, আপনি বলছেন পেঁচাচ্ছি। আমি আপনার ইয়েটা বুঝতে পারছি। নরোদম ভাই, আপনি যদি বেসিক মেথডোলজি জানেন না, তাহলে আপনার কাছে সবকিছু প্যাস মনে হবে। হ্যাঁ, একটা জিনিসকে ভুল প্রমাণ করতে গেলে ইনভেস্টিগেশন সফিস্টিকেটেড হতে, আপনি সেই সফিস্টিকেশনের বেসিক প্রিন্সিপালে বুঝেন না বুঝে এদিক ওদিকে দৌড়ে বলছেন যে যখন আপনার ভুল ধরে দেওয়া হচ্ছে তখন আপনি বলছেন যে সেটা পেছানো। বোঝেন না যে মিরাকেলের সঙ্গে ন্যাচারাল ইভেন্টের পার্থক্য কি, আপনি বোঝেন না যে হ্যালির ধূমকেতুর সঙ্গে ইনস্ট্যান্টলি ঘটে যাওয়ার। জিজ্ঞেস করলাম ভাই, সুপারন্যাচারাল ফেনোমেনা, এটা যে লোকাল ইভেন্ট। একটা ইনভেস্টিগেশন করতে গেলে কি কি জিনিস আপনাকে কনসিডারেশন নিতে হয়, আপনি সেগুলো কিছুই আপনি তোয়াক্কা করছেন না। আপনি শুধু বসে আছেন যে আপনি একটা অ্যাজাম্পশন করছেন যে অনেকগুলো রুট চলতো, অনেক লোক ছিল, অনেক টাকা তো, এই যে হাজার অ্যাজাম্পশন করে আপনি বসে আছেন, কিন্তু সেগুলো কোনোটা প্রমাণিত না, আপনি এক্সপেরিমেন্টও করেননি, তাই না? আপনি শুধু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আপনি একটা জিনিস বলছেন। আপনি বেসিক মেথডটিতে আপনি ভুল করছেন যে কোন একটা ঘটনাকে, ঐতিহাসিক ঘটনাকে আপনি কিভাবে ট্রিট করবেন, মিরাকেল হিসাবে না ন্যাচারাল ইভেন্ট হিসাবে? ন্যাচারাল ইভেন্ট হিসাবে কিভাবে দেখানো হচ্ছে, তার প্রকৃতি কি, কতজন লোক দেখতে পারে, কত সময় ধরে ঘটনা ঘটেছে, ওই ঘটনাটা কত বিস্তৃত রিজিয়নের লোকের দ্বারা দেখা সম্ভব, এটা ন্যাচারাল ইভেন্ট নাকি মোজেজা? আপনি এগুলো না জেনেই আপনি বলছেন যে উইটনেস নেই, এটা ভুল প্রমাণিত হয়েছে। আপনি এভাবে ভুল প্রমাণ করতে পারবেন না একটা ঐতিহাসিক ঘটনাকে। এই ঐতিহাসিক ঘটনার এভিডেন্সটা কোথায়? আপনি ইসলামিক এভিডেন্সটাও দেখান না। না, আপনি এভিডেন্স, আপনার কাছে এভিডেন্স দিলে তো আপনার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, তাই না? আপনি এভিডেন্সই বোঝেন না। এভিডেন্সটা দেখান। আমি আপনি এভিডেন্স বোঝেন কিনা সেটা আগে বুঝেনি। এভিডেন্স কাকে বলে নরোদম ভাই একটু বলেন তো? এভিডেন্স কাকে বলে নরোদম ভাই একটু বলেন তো? আচ্ছা, জানি না এভিডেন্স কাকে বলে আর কি। হ্যাঁ, তাহলে এখানে তো সমস্যা, আপনি যদি না জানেন এভিডেন্স কাকে বলে, এখন আপনাকে আমি একটা এভিডেন্স দিলাম, তখন আপনি বলবেন না এটা তো এভিডেন্স না। এই কারণে তাকে এই জায়গাতে আমাদেরকে একমত হতে হবে যে না, এটা যদি হয় তাহলে এটাকে আমরা এভিডেন্স হিসেবে গ্রহণ করবো, তাই না? হ্যাঁ,
হ্যাঁ, তো এই কারণে আপনি একটা সংজ্ঞা দেন যে আপনার কাছে এভিডেন্স মানে কি হলে আপনি সেটাকে এভিডেন্স হিসেবে কাউন্ট করবেন। যেটা একটা এক্সাম্পল হতে পারে, একটা ডেফিনেশন, এক্সপ্লেনেশন, হ্যাঁ, অথবা যেটা আপনাকে হেল্প করবে এই এক্সপ্লেনেশন তো আপনি জিনিসটাকে। কাউন্ট করে দিল ভাই, বুঝেন নাই? আমি তো আপনাকে এক্সপ্লেনেশন দিব স্যার, আমি এভিডেন্সের ইয়ের সংজ্ঞাটা বলার চেষ্টা করতেছি আর কি, হ্যাঁ, যে হ্যাঁ। আপনার মানে কোন একটা এক্সাম্পল বা ডেফিনেশন বা এক্সপ্লেনেশনের মাধ্যমে একটা সংজ্ঞায়িত করা, হ্যাঁ, এটাকে এভিডেন্স বলা হয় আর কি। মানে বুঝলাম না কিসের জিনিস চাইলাম, কি দিলেন ভাই? দেখেন একটা বিষয় হচ্ছে কি, দেখেন টেস্টিমনিকে আপনি কি মানে প্রুফ হিসেবে নেন টেস্টিমনিকে? টেস্টিমনি হ্যাঁ, সে টেস্টিমনিকে প্রুফ হিসেবে নেওয়া হয়, সেটা যদি মানে কাউকে কোয়ার্সিভনেস না করে করা হয় আর কি, হ্যাঁ, মানে মনে করেন যে এখন একটা টেস্টিমনি হইলো, সেটা যদি মুসলিমরাও যদি বলে যে হ্যাঁ যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো, তাহলে সেটা কিন্তু প্রমাণ হবে যে হ্যাঁ যিশুকে সত্যি ক্রুশবিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, কারণ খ্রিস্টানরা কিন্তু অলরেডি একটা দলের অংশগত, যে কারণে তাদের মধ্যে বায়াসিস চলে আসে। না, আমাদের কাছে ধরেন এমন একটা সোর্স থাকলো ভাই, আপনি বুঝেন না, আমাদের কাছে মনে করেন ধরেন একটা নিশ্চিত সোর্স আছে, নিশ্চিত জ্ঞানের একটা সোর্স আছে, সেই সোর্স থেকে যদি আমি কোনো টেস্টিমোনিয়াল প্রুফ পাই, তাহলে তো সেটাকে গ্রহণ করাটা লজিক্যাল, তাই না? নিশ্চিত জ্ঞানের সোর্স, সেটার আপনার কোথায়, প্রুফ কোথায় বা লজিক কোথায়? কোথায় সেটা আপনাকে পরে জ্ঞানের দিচ্ছি, সোর্স কোথায় সেটা তো আপনাকে আমি দেখাচ্ছি সেটা আগে ভাই। দিতে হবে। আরে ভাই, আপনি ধরে নিন আমার কাছে এমন একটা সোর্স আছে যেটা হচ্ছে যে সার্টেন নলেজ দেয়। ওই সোর্স থেকে যদি আমি কোনো নির্দেশনা পাই বা কোনো টেস্টিমোনিয়াল কোনো প্রুফ পাই, তাহলে তো সেটা গ্রহণ করাটা লজিক্যাল হবে নাকি? আপনি যদি সেই সোর্সটা কোনো আসমানি কিতাব বা এরকম যদি হয়ে থাকে, সেটা তো অবশ্যই নেওয়ার মতো না। ভাই কথা মানে প্রশ্ন কি করছি এটা আপনি কি মানে বুঝতে পারছেন? আমি বললাম যে আমরা যদি এটা দেখাতে পারি যে আমার কাছে একটা সোর্স আছে যেটা সার্টেন নলেজ দেয়, যদি সার্টেন নলেজ দেয়, ইফ এই কথাটা মাথায় রাখেন, ইফ ধরে আপনি অ্যানসারটা করেন। মানে আপনি বলছেন কোন একটা ওরাকল আছে যা বলে সেটা সত্য ভাই বলে, কি আছে সেটা তো আপনি জিজ্ঞেস করে নিতে হবে আপনাকে। আমরা অবশ্যই বলা যায়, হ্যাঁ অবশ্যই। এই যে আমার কাছে কোরআনটা এবং হাদিসটা হচ্ছে কি সার্টেন নলেজের সোর্স, এখান থেকে যে নলেজটা আসবে সেটা 100% সার্টেন হবে। তাহলে আপনি কোন পয়েন্টের কারণে মানে কোন আপনার হচ্ছে যে আর্গুমেন্টের কারণে আপনি এটাকে সার্টেন নলেজ হিসেবে নিচ্ছেন না, তাহলে সেরকম একটা জিনিস আমাদেরকে দেখান, আমরা সেটা নিয়ে প্রথমে ডিসকাস করি। আমরা দেখেন আমি আপনাকে সংক্ষেপে কিছু কথা বলি যে কেন আমরা এটাকে সার্টেন মনে করি। কারণ আমাদের কোরআনের মধ্যে হচ্ছে যে আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এমন ভাবে মানে বলা হয়েছে যেটা আমরা রিজনের মাধ্যমে বা লজিক্যালি যে সস্তার সম্পর্কে আমরা জানতে পারি, লজিক দিয়ে বা ফিলোসফিক্যাল আর্গুমেন্টের মাধ্যমে, সেখানে যেই বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো আমরা কোরআনের মধ্যে পাই হুবহু। এবং কোরআনের মধ্যে কিছু চ্যালেঞ্জও করা আছে মানুষের জন্য, যেমন কোরআনের মধ্যে একটা সূরা তৈরি করে নিয়ে আসা, প্লাস আরো অনেকগুলোই আছে। সুতরাং এই প্রত্যেকটা জিনিসের কারণে আমরা বলি যে এটা হচ্ছে একটা সার্টেন নলেজ, এটা একজন ঈশ্বর, যিনি সত্য ঈশ্বর, যিনি সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে সর্বশক্তিমান। আপনি কি স্পেসিফিক কোরআনের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন? স্পেসিফিক কোরআনের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন? আমি তো আপনাকে আপনি এভিডেন্সের কথা বলতেছেন না, তো আমি তো এটাকে একটা এভিডেন্সের সোর্স হিসেবে দাঁড় করাচ্ছি। না, এভিডেন্সের সোর্স হিসেবে দাঁড় করাচ্ছেন, সেটা এখন আমার কাছে, সেটা এখন যদি আমার কাছে গার্বেজ বলে মনে হয়, তখন আমি কি করব? আপনার কাছে তো আমাকে তো আপনার কাছে ম্যাড মনে হচ্ছে, তার মানে তো আপনি ম্যাড না, তাই না? অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে। আপনার মনে হইতেই পারেন, সেটা মনে হতেই পারে। এখন আমি যদি সেটা কোশ্চেন করি, আপনি যেহেতু আবার অ্যানসার দিতেছেন না, তাহলে ভাই, আপনার ম্যাথ মনে হয় না, তাই না? আপনার কাছে যদি গার্বেজ হয়, আপনার কাছে যদি গার্বেজ হয়, তাহলে যার কাছে জ্ঞানের জিনিস গার্বেজ মনে হয়, তাদের কাছে কেউ প্রমাণ এভিডেন্স প্রকাশ করার জন্য আপনার সময় নষ্ট করতে কেউ প্রস্তুত হবে না। কোনো সেন্সিবল মানুষ আপনার কাছে যা কিছু গার্বেজ মনে হতে পারে, তাই না? আপনার কাছে তো যা কিছু গার্বেজ মনে হতে পারে, তাহলে আপনি কেন এভিডেন্স করতে আসছেন ওনার কাছে? আপনার কাছে সবই তো গার্বেজ। আমার কাছে যা কিছু গার্বেজ মনে হতে পারে না সেটা না। আপনার কাছে গার্বেজ না মনে হওয়ার ক্রাইটেরিয়া কি বলুন? ফর এক্সাম্পল, কোন একটা জায়গায় বলা হয়েছে, প্রথম পৃষ্ঠায় বলা হয়েছে 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, আবার দেখা গেছে যে 2 এর সাথে 2 যোগ করলে 5 হইতেছে, হ্যাঁ, তখন আমার ডেফিনেটলি ওই জিনিসটাকে গার্বেজ মনে হইতেই পারে আর কি। না, আপনাকে তো ধরেন আমি এখানে গার্বেজ মনে হতে পারে। আপনি কি ভালো করে লেখাটা পড়েছেন? কোন লেখাটা? আপনি আচ্ছা, এই লেখাটা। আপনি কি এমন না, আপনি যে বললেন যে এক জায়গায় ধরুন যে লেখা আছে 1 1 2, 1 1 5 লেখা আছে, আপনি কিছু প্রশ্ন দেখেছেন যেখানে যোগ প্লাস চিহ্নটাকে অন্য ধরনের অপারেশন বোঝায়? আপনি এই সম্পর্কে জানা আছে আপনার? সেটাই তো আমি জানার চেষ্টা করতেছি ভাই, যে সূরা কামারের না জেনে যে ইয়েটা বলা আছে, আপনি স্বীকার করুন যে আপনার হলো যে আপনার যে কেউ না জেনে গার্বেজ বলে সমস্যা কোথায় ভাই? আপনি তো সমস্যা না জানলে গার্বেজ কেন বলবে? না জানলে সে বলবে আমি জানি না ভাই। গার্বেজ বলবেন কেন? আপনি বলবেন যে আমি জানি না, বুঝি না। নিজস্ব ব্যক্তিগত বিষয়, সে তো নিজস্ব ব্যক্তিগত বিষয় ভাই। যেমন আপনার কথাগুলো কিন্তু আমাদের কাছে আপনার মেথোডোলজিতে গার্বেজ মেথোডোলজি আমাদের মনে হচ্ছে, কিন্তু আমরা কি বলছি যে গার্বেজ মেথোডোলজি? মেথোডোলজি নাই ভাই, আপনি ধরে নিছেন একটা মেথোডোলজি। আপনাকে কোথা থেকে বললো যে আমাদের মেথোডোলজি নেই? আপনি কোথা থেকে বললেন জানেন না? আপনার বোঝার পদ্ধতিটা একটা গার্বেজ মনে হচ্ছে আমাদেরকে। শেষ ভাই আপনার কাছে আসে এখানে, আপনি এখানে কি এড করতে যাচ্ছিলেন? তারপরে আমরা যাবো সন্তোষের কাছে, সবাই কিন্তু আছেন অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মনসুর ভাই, সরোয়ার ভাই, আজিজ ভাই, সবাইকে ধন্যবাদ। আর প্রথমত আপনাদেরকে আগে আমি একটা কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আমাদের এই চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে এবং আরেকটা নতুন মাইলফলকে আসছে। তো যাই হোক, আমরা আলোচনার প্রসঙ্গে ফিরে যাই। তো এখানে নরদম ভাইয়ের কথা শুনে আমি যেটা বুঝলাম, ওনার ক্লেমটা হচ্ছে ইসলামিক হিস্ট্রিতে যেটা বলা হচ্ছে, আমাদের হাদিসের ভিতর থেকে আমরা যেটা পাচ্ছি, যে 4 দ্বিখণ্ডিতের ঘটনা কিছু মানুষ দেখেছে এবং তারা বর্ণনা করছে। তো এইটা ওনার বক্তব্য হচ্ছে, এটা যদি ঘটেই থাকে তাহলে দুনিয়ার কোথাও না কোথাও এটা লেখা থাকবে, সেই সময়ের স্ক্রিপ্টে থাকবে, যেটা নাই এটা উনি মানতে পারতেছে না। এই হচ্ছে ওনার অভিযোগের পার্সপেক্টিভ। তো আমি এটা তার চন্দ্র দ্বিখণ্ডের যে ঘটনাটা ঘটছিল, এটা
623 খ্রিস্টাব্দে ধরা হয় ইসলামিক হিস্ট্রি অনুযায়ী 623 খ্রিস্টাব্দের দিকে এটা হয়। তো এখানে একেবারেই যে হিস্ট্রিক্যাল এভিডেন্স নাই তাও না, কিছু এভিডেন্স পাওয়া যায়। তার মধ্যে একটা আমি একটু বলবো, সেটা হচ্ছে মায়ানদের একটা ক্যালেন্ডার ছিল ওই সময়টা থেকে, এবং অ্যারাউন্ড এই সময়টা থেকেই তারা খরগোশের দ্বিখণ্ডিত মুখকে চাঁদের সিম্বল হিসেবে ব্যবহার করা শুরু করে। তাদের বিভিন্ন ছবিতে পাওয়া গেছে, তো এখান থেকে একটা এভিডেন্স থাকতে পারে। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে বেশি কথা বলবো না, আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই ঘটনার 500 বছর পরের একটা ঘটনা। 500 থেকে 600 বছর পরের একটা ঘটনা, যেটা আমি একটু দেখাবো। মুসলিম ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করেন। দেখেন এখানে একটা ঘটনার কথা আমি নিয়ে আসছি, আমি জাস্ট একটা সামারি নিয়ে আসছি, তারপর আমি নাসার মূল ইয়ার থেকে দেখাবো। এখানে দেখেন 1178 সালে ক্যান্টারবুরি অর্থাৎ ইংল্যান্ডের ক্যান্টারবুরিতে 5 জন মঙ্কস চাঁদের একটা অদ্ভুত ঘটনা দেখেছিলেন, যেখানে চাঁদ 2 ভাগ হয়ে আগুন ও ধোঁয়া বের হচ্ছিল। দেখেন সিমিলার একটা ঘটনা তারা দেখছিল, যেখানে তাদের কাছে মনে হচ্ছিল চাঁদ 2 ভাগ হয়ে গেছে এবং চাঁদের মাঝখান থেকে ধোঁয়া এবং আগুন বের হচ্ছে। এই সময়টা ছিল 1178 সালের 18 বা 25 জুন, এক্সাক্ট টাইমটা পাওয়া যায় না। তো এখন আমি একটু নাসার যে মূল এটা নিয়ে যে ডকুমেন্ট আছে সেখানে যাবো। দেখেন এটা নাসার অফিসিয়াল ওয়েবসাইট, আবার বললাম না যে ইসলামিক ওয়েবসাইট। তো যাই হোক, দেখেন, তো দেখো এখানে প্রথম থেকে যদি আপনি পড়েন, এখানে দেখবেন যে এখানে একটা প্রথম একটা বলা হচ্ছে যে নাসা একটা গবেষণা করে তারা দেখতে পায় চাঁদের মাঝখানে কিছু একটা ইম্প্যাক্ট হয়েছে, বড় একটা ইম্প্যাক্ট, যেটা 22 কিলোমিটার দীর্ঘ একটা ইম্প্যাক্ট আছে, এবং যেটা হচ্ছে অনেক বড় ছিল। এবং এই ঘটনাটা যদি তাদের ঘটে থাকে, তাহলে নাসার কাছে এটা আশ্চর্য মনে হয় যে পৃথিবীর কেউ কেন এটা যে such an impact would have result in a bleeding blizzard-like week-long meteor storm on Earth. Yet there are no such account in any known historical record, including the European, Chinese, Arabic, Japanese, and Korean astronomical archives. তো হচ্ছে নাসার একজন সায়েন্টিস্ট উইচার said he reported the analysis and other tests of the hypothesis in this month's issue of meteoric and planetary science. তিনি হচ্ছে রিপোর্ট করলেন এবং তারপরে তারা খোঁজাখুঁজি শুরু করলেন, এবং তারপরে অবশেষে তারা একটা পাইলেন একটা ঘটনা। সেটা হচ্ছে about an hour after sunset, June 18, 1178 AD, a band of only five witnesses watched as the upper horn of the bright new crescent moon suddenly split into two. From the midpoint of this division, a flaming torch sprang up, sweeping out fire, hot coals, and spark. The body of the moon, which was below, withered, showed like a wounded snake. The phenomena recurred another dozen times or more, the witness reported. অর্থাৎ এই যে 5 জন একটা জিনিস দেখে যে হচ্ছে চাঁদের মাঝখানে আগুন ধরে গেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে 18 জুন 1178 সালের ঘটনা, যেটা সায়েন্টিস্টরা আবিষ্কার করতেছে 1976 সালে, অর্থাৎ প্রায় 200 বছর পরে। তো এখানে একটা জিনিস দেখেন, এরপরে বলতেছে yet no vigilant 12th century sky watcher reported such a storm. অর্থাৎ এই ক্যান্টারবুরির এই ঘটনাটা, চাঁদের মাঝখানে আগুন ধরে যাওয়া, দুই খণ্ড হয়ে যাওয়াটা, ওই সময়কার কোনো রিপোর্টে পাওয়া যায় না, শুধুমাত্র এই 5 জন মঙ্কের মানে 5 জন সন্ন্যাসীর রিপোর্টে ছাড়া। তো এখানে নাসা একটা কনক্লুশন টানছে, দেখেন আরেকটা, আমি এটা আরেকটু দেখাবো। সেটা হচ্ছে সরি, আমার স্ক্রিনটা আরেকবার একটু শেয়ার করা লাগবে। দেখেন, তো অবশেষে হচ্ছে যেহেতু দেখেন এখানে নাসা প্রশ্ন করতেছে যে সো হোয়াট ডিড দ্য উইটনেস সি ইন দ্য ক্যান্টারবুরি মঙ্ক রেকর্ডেড। হ্যাঁ, তাহলে দেখেন কেউ অন্য কোনো ইতিহাসে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের একটা রেকর্ডে পাওয়া যাচ্ছে কেন? তখন তারা বলতেছে যে আই থিংক দে হ্যাপেন টু বি এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম টু লুক আপ ইন দ্য sky. I think they happened to be at the right place at the right time to look up in the sky and see a meteor that was directly in front of the moon coming straight towards them. This idea was strongly suggested by others in a 1977 scientific paper. তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে চাঁদে দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটলেই যে পৃথিবীর সবাই সেটা দেখতে পাবে, এই যে এই ক্লেমটাই আসলে ওনার ঠিক না। কারণ সিমিলার ঘটনা তারপরেও ঘটছে পৃথিবীতে, এবং ওইটা মাত্র 5 জন দেখছে, আর আমাদের হাদিস বর্ণনাকারী সাহাবীর সংখ্যা কিন্তু 5 জনের অনেক বেশি। তো এই যে মাত্র 5 জনের কথার উপর ভিত্তি করে নাসা সেটাকে একসেপ্ট করতে পারছে, কিন্তু আপনারা এত হাদিসের রেফারেন্স থাকা সত্ত্বেও এটাকে একসেপ্ট করতে পারছেন না। তাহলে ইদার আপনারা নাসার থেকেও অনেক বড় সায়েন্টিস্ট হয়ে গেছেন, অথবা অন্য কোনো কিছু। ঠিক আছে।